আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সিরাজুল মুনিরা। শুরুতে উজালা পেঞ্চ সংবাদ শিরোনাম। রামপালে সুন্দরবনের ক্ষতি হবে না, জলবায়ু পরিবর্তন মোকাবেলার মূল দায়িত্ব উন্নত বিশ্বেরই, বিশ্ব অর্থনৈতিক ফোরামে বলেছেন প্রধানমন্ত্রী। জন্মবার্ষিকীতে জিয়ার মাজারে খালেদা জিয়ার শ্রদ্ধা, রাষ্ট্রপতি নিরপেক্ষ সার্চ কমিটি না করলে জনগণ মানবে না, বললেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির পর আর কারো সাথে সংলাপের দরকার নেই, নারায়ণগঞ্জে বললেন ওবায়দুল কাদের। বেশি অর্থবিত্ত পদ পদবিতে রাজনীতির ক্ষতি, স্বাধীনতা বিরোধীরা উন্নত ব্যাহত করতে ছড়াচ্ছে সাম্প্রদায়িকতা, সতর্ক রাষ্ট্রপতি। দেখছিলেন উজালা পেঞ্চ সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবারে বিস্তারিত সংবাদ। সুন্দরবন ও আশপাশের পরিবেশ রক্ষা করি তৈরি হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের প্রশ্নের জবাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জলবায়ু পরিবর্তন মোকাবেলার মূল দায়িত্ব উন্নত বিশ্বকেই নিতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর। The World Heritage Center has petitioned Bangladesh to protect this site and not build another dirty coal plant into that endangered area is also an issue. The International Union for the Conservation of Nature, the largest mangrove forest in the world, the last remaining tiger preserve, thousands of people are demonstrating against it. My advice would be, don't build that dirty coal plant. জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সুন্দরবন ও আশপাশের এলাকার পরিবেশ রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আল গোরকে বাংলাদেশ সফর করে নিজ চোখে রামপাল দেখার প্রস্তাব দেন। Well, I don't understand why people raise this issue, because it is far, far away from Sundarban. And not only that, we have taken all the steps so that environment should not be affected. And it is a supercritical power plant. It is not going to be affected at all. But the people, those who are raising the issue, well, I invited them. Why don't you go yourself and see? It is 14 kilometers far away from Sundarban. It is just in the bank of a river. আলোচনায় উন্নত বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে থাকা দেশগুলোর প্রতি দৃষ্টি দেওয়া তাদের দায়িত্ব। The developed country already they developed themselves. Now it is their responsibility to look into the LDCs or vulnerable countries. Like it is not only Bangladesh, also the small island country and other country. We receive only many promises, but in practical, we didn't receive much. 2009 সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের আশ্বাসের সাথে তা বাস্তবায়নের প্রকৃত বিস্তর ফারাকের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বদরুল আলম নাবিল, বাংলাভিশন। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 81তম জন্মবার্ষিকী। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব বলেন, নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হলে জনগণ তা মানবে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 81তম জন্মবার্ষিকী উপলক্ষে তার শেরেবাংলা নগরের মাজারে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। বিএনপি ও এরঙ্গ সংগঠন সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। বেলা 11:30টায় দলের সিনিয়র নেতাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন যে একদলীয় শাসন ব্যবস্থা 1975 সালে জনগণ প্রত্যাখ্যান করেছিল, এখন তা ভিন্ন আঙ্গিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, কথা বলেছেন। এখন আমরা আশা করব যে রাষ্ট্রপতি সত্যিকার অর্থে নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে
একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন, যা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবার জন্য যোগ্য হবে। যদি নিরপেক্ষ সার্চ কমিটি বা নির্বাচন কমিশন গঠন না হয়, এই দেশের মানুষ তা কখনোই গ্রহণ করবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্য নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। গণতন্ত্র কখনোই ফলপ্রসূ হবে না, কার্যকরী হবে না যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা না থাকে। একটা সহনশীল সমঝোতার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে গণতন্ত্র বিকশিত হয়। সেটা আমাদেরও কথা, রাষ্ট্রপতি বলেছেন, সেজন্য তাকে ধন্যবাদ। আমরা আশা করব যে রাষ্ট্রপতি এই ব্যাপারে অত্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গরিব দুস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী আজ। সেক্টর কমান্ডার হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণ ছিল তার। বাংলাদেশি জাতীয়তাবাদ আর স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জিয়াউর রহমান গঠন করেন বিএনপি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান খুব অল্প সময়েই দেশকে নিয়ে যান সমৃদ্ধির পথে। 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার গাবতলীর বাগবাড়ি গ্রামে জন্ম জিয়াউর রহমানের। 1953 সালে পাকিস্তান সেনাবাহিনীতে তার কর্মজীবন শুরু। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়লে জেট ফোর্সের অধিনায়ক হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধে গৌরবময় ভূমিকা রাখেন মেজর জিয়া। পান বীর উত্তম খেতাব। Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel. We had no other way but to take up arms and fight our way out. অস্থির এক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে 1975 সালের 7 নভেম্বর আবার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। রাষ্ট্রপতির দায়িত্ব নেন 1977 সালে। আমাদের ভুলে গেলে চলবে না যে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবেও পরিচিতি পান তিনি। দরিদ্রতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। 1978 সালের 1 সেপ্টেম্বর 19 দফা কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদকে মূল মন্ত্র ধরে গঠন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যুদ্ধ করে স্বাধীনতা এনেছি এবং সেই স্বাধীনতাকে ফলপ্রসূ করতে হবে, অর্থবহী করতে হবে। আজ আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে হবে। তা করার উপায় হল হাতে কোদাল, খাল কাটো, খাল খোঁড়ো, খাল খোঁড়ো। 1981 সালের 30 মে বিপদগামী কিছু সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি সব দলের সাথে সংলাপ করেছেন। বিএনপির সাথে নির্বাচন কমিশন নিয়ে সংলাপ করার আর কোনো সুযোগ নেই। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় মেঘনা ও গোমতী দ্বিতীয় চেয়ারলেন সেতুর প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। নির্বাচন কমিশন নিয়ে নতুন করে সংলাপের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন গঠন করার সম্পূর্ণ এখতিয়ার রাষ্ট্রপতির। তিনি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। এ ব্যাপারে কারোর সাথে সংলাপ করার আর কোনো প্রয়োজনও নেই। 7 খুন মামলার রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ রায় দেশের অপরাধীদের জন্য কঠোর সতর্কবার্তা। প্রধান আসামি নূর হোসেনকে এর মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি। রাজনীতিতে নীতি আদর্শের চেয়ে অর্থবিত্ত ও পদ পদবীর গুরুত্ব বেশি হলে তা গণতন্ত্র চর্চাকে ব্যাহত করে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের উন্নয়নের ধারা ব্যাহত করতে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে ধর্মের নামে হত্যা সন্ত্রাস চালিয়ে পবিত্র ইসলাম ধর্মকে কলঙ্কিত করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। তুমি
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সভায় মনসুর আলীর দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও আপোষহীন অঙ্গীকারের স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি তার বক্তব্যে রাজনীতিতে নীতি আদর্শের গুরুত্ব তুলে ধরেন। রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আপনারা ব্যক্তি ও দলের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিন, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিন, তাহলে দেশ এগিয়ে যাবে। রাজনীতিতে নীতি আদর্শের চেয়ে অর্থবিত্ত ও পদ পদবীর গুরুত্ব বেশি হলে তা রাজনীতিকে কুলসিত করে, গণতন্ত্রের চর্চাকে ব্যাহত করে। এর আগে সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির রজত জয়ন্তী ও ৭ম জাতীয় সম্মেলন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের উন্নয়নের ধারা ব্যাহত করতে এখনও ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতা বিরোধী অপশক্তি আমাদের উন্নয়নের ধারা ব্যাহত করতে এবং সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে ধর্মের নামে হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে পবিত্র ইসলাম ধর্মকে কলঙ্কিত করতে চাইছে। মনে রাখতে হবে, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, তাদের পরিচয় তারা শুধু সন্ত্রাসী, শুধু সন্ত্রাসী। এদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে ঐক্যবদ্ধ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কারাগারে জঙ্গিদের সংগঠিত হওয়ার সুযোগ নেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওয়েব বেসড প্রিজন ভ্যান উদ্বোধনের সময় তিনি কথা বলেন। ভ্যানগুলো তৈরি করেছে সেনাবাহিনী নিয়ন্ত্রিত BMTF। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী অত্যাধুনিক প্রিজন ভ্যান পরীক্ষামূলকভাবে সংযুক্ত করা হয়েছে। এতে থাকবে বন্দীদের ক্যামেরার মাধ্যমে মনিটরের ব্যবস্থা। এর আগে সকালে রাজধানীর তেজগাঁও কলেজে এক সংবর্ধনায় তিনি বলেন, কিশোর গ্যাং কালচার বন্ধে কিশোর আইনের সংশোধন দরকার। সম্প্রতি উত্তরা ও তেজগাঁয়ে 2 কিশোর খুনের পেছনে গ্যাং কালচারকে দায়ী করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিশোর গ্যাং কালচার বন্ধে মনো ও সমাজবিজ্ঞানীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে তার অধীনে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা নামক 2টি বিভাগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আদেশে বলা হয়েছে, রুলস অফ বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এই 2টি বিভাগ গঠন করেছেন। খুব শিগগিরই এই 2 বিভাগে 2 জন সচিব নিয়োগ করা হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নবগঠিত নিরাপত্তা বিভাগের অধীনে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ পুলিশ, আর্মড ও রেলওয়ে পুলিশ, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করবে। অন্যদিকে সুরক্ষা সেবা বিভাগের আওতায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল কাজ করবে। এছাড়া দণ্ড মওকুফ ও ক্ষমার বিষয়টি দেখবে সুরক্ষা সেবা বিভাগ, আর জরুরি অবস্থার সময় সাধারণ মানুষের অধিকার রক্ষার বিষয়টি থাকবে জননিরাপত্তা বিভাগের আওতায়। এখনও অক্ষত আছে 7 খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের জলসাঘর। প্রতিদিন সন্ধ্যা নামলেই এই ঘরটিতে বসত জমজমাট আসর। এই জলসাঘরেই মদ, জুয়া আর নারী নিয়ে মেতে উঠত নূর হোসেন। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, রিপোর্টটির জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের বাড়িটিতে এখন শুনশান নীরবতা। বহিরাগত লোকজনের আগের মতো আর আসা যাওয়া নেই, তবে তার বিশাল সাম্রাজ্য দেখভাল করছেন তারই ভাতিজারা। নূর হোসেনের বাড়ির উত্তর পাশে বিশাল মৎস্য খামার, এর মাঝখানে টং পেতে তৈরি করা টিনের ঘরটি এখনও অক্ষত। এই ঘরটিতেই একসময় আসর বসত মদ, জুয়া আর নারীর। চলচ্চিত্রের নায়িকা থেকে শুরু করে রাজনীতিবিদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নিত তাতে। নূর হোসেন আটক হবার পর ঘরটিতে এখন আর আলো জ্বলে না। নৌকায় যাইত, নৌকায় যাইত, নৌকায় পার হইতো, নৌকায় যাইত। আমরা আসতো না
হ্যাঁ, এমন কয়েকটি নৌকায় ঘরটিতে যাওয়া আসা করতেন উচ্চবিত্তের লোকজন। চাঁদাবাজির কর্মপরিকল্পনা ও ভাগবাটোয়ারাও হতো এখানে। নূর হোসেনের এমন একাধিক জলসাঘরের খোঁজ পায় আইনশৃঙ্খলা বাহিনী। যারা অপরাধী সবাই চায় সাজা হোক। বিশেষভাবে সন্ত্রাসী চলছে, এই সন্ত্রাসীগুলো মূল্য আসলে কারণ আমরা চোখে দেবা, আমরা কত শাস্তি মুখ ভুগছি। মৎস্য খামারের মাঝখানের এই টি শেড ঘরটি এলাকাবাসীর কাছে পরিচিত জলসাঘর নামে, কারণ এই ঘরটিতেই এই নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন একসময় রাতভর আড্ডা দিত। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, নারায়ণগঞ্জ। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকবে। ঢাকা উত্তরে 14টি ভবন ধসে পড়ার শঙ্কা। দক্ষিণে 1 মার্চ থেকে সব কেমিক্যাল কারখানা সরিয়ে নেওয়ার নির্দেশ। বায়তুল মোকাররম ও পল্টনের ফুটপাতে উচ্ছেদ অভিযান, হকারদের বিক্ষোভ মিছিল। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার 14টি জরাজীর্ণ ভবন যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন মেয়র আনিসুল হক। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুঁকির কথা বিবেচনা করে আগামী 1 মার্চ থেকে পুরান ঢাকার সব কেমিক্যাল কারখানা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র সাইদ খোকন। ঢাকা শহরে বড় ছোট মিলিয়ে বছরে 4000 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নি নির্বাপনে রাজধানীতে কমপক্ষে 50টি ফায়ার স্টেশন থাকার কথা থাকলেও রয়েছে 13টি। অপরিকল্পিত এই শহরে সরু রাস্তা, পানির স্বল্পতা, অপরিকল্পিত গ্যাস ও বৈদ্যুতিক তার অগ্নি নির্বাপনের সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া বড় ধরনের ভূমিকম্প ঝুঁকি তো রয়েছেই বাংলাদেশের জন্য। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা বলেন, বেশিরভাগ মানুষের কাছে ফায়ার সার্ভিসের জরুরি নাম্বার নেই। ট্রেড লাইসেন্স দেওয়ার আগে বিশেষ করে দোকানের বেলা ইন্সপেকশন করে আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে। আপনারা 911 করেন, ফায়ার হাইড্রেন্ট আমরা এখন করছি, বিল্ডিংগুলোতে ফায়ার হিসেবে দেন, অ্যাওয়ারনেস বিল করেন। ঢাকা শহর একটি মহাযজ্ঞের মধ্যে রয়েছে। বড় ধরনের ভূমিকম্প হলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হবে রাজধানীবাসীকে। ঢাকা শহরে এ পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত একটি তদন্ত রিপোর্টও প্রকাশ হয়নি, ফলে দোষীদের বিচারও সম্ভব হয়নি। 14টা বিল্ডিং যে কোনো সময় ভেঙে যেতে পারে, কিন্তু আমরা ঢুকতেই পারি না। হয় কেস করে রেখেছেন, না হয় ছাড়েন না, ওখানে যে কি আমরা মারামারি করব। 141টা বিল্ডিং ইজ এক্সট্রিমলি রিস্কি। ফায়ার সার্ভিস স্বরাষ্ট্র মন্ত্রণালয় না থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টে সিভিল ডিফেন্স অথবা মেয়রদেরকে দায়িত্ব দেওয়া উচিত। পুরনো ঢাকার এলাকায় যে সমস্ত কেমিক্যাল গোডাউনগুলো রয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে আগামী 1 মার্চ থেকে এই সমস্ত কেমিক্যাল গোডাউনগুলো স্থানান্তরিত করার কার্যক্রম শুরু করবে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন ঢাকার 2 মেয়র। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। টানা 5ম দিনের মতো হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সর্দার রাজধানীর বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় অভিযান চালান। এ সময় ফুটপাত দখল করে থাকা হকারদের অস্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়। এদিকে অভিযান চলাকালে পল্টন এলাকায় মিছিল ও বিক্ষোভ করে হকাররা। এর আগে হকাররা সমাবেশ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেখানে হকারদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। দুপুরে হকার উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে হকার সমন্বয় পরিষদ। সংগঠনের সমন্বয়ক আবুল হোসেন বলেন, পুনর্বাসনের নামে হকার নির্বাসন মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করে মেয়র সাইদ খোকন হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছেন।
শেয়ার বাজারের বর্তমান ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই বলে দাবি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর পরিচালনা পর্ষদ। শেয়ার বাজারের বর্তমান অবস্থা নিয়ে বিকেলের সংবাদ সম্মেলনে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক KAM মাজিদুর রহমান বলেন, জিডিপিতে এখনও শেয়ার বাজারের অবদান অস্বাভাবিক কম। ভারতের জিডিপিতে সে দেশের শেয়ার বাজারের অবদান 70% বেশি, অথচ বাংলাদেশে সে হার মাত্র 19%। ডিএসইর পরিচালনা রকিবুর রহমান বলেন, গত 5 বছর অর্থনীতি ও শেয়ার বাজার একই সমান্তরালে চলেনি। এ কারণে দেশের অর্থনীতি এগিয়ে গেলেও দুঃখজনকভাবে শেয়ার বাজার এগোয়নি। তিনি আরও বলেন, শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। এছাড়া ব্যাংক সুদের হার কমে যাওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। বাংলাদেশের তৈরি পোশাক, খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী সহ বেশ কিছু পণ্য সাড়া ফেলেছে নেপালের মানুষের মাঝে। বিশেষ করে বাংলাদেশের তৈরি মানসম্মত পোশাকের প্রতি আগ্রহ সবচেয়ে বেশি, আর এতে সন্তুষ্ট বাংলাদেশ এক্সপোতে অংশ নেওয়া ব্যবসায়ীরা। 5 দিনের এ মেলার মিডিয়া পার্টনার বাংলা ভিশন। নেপাল থেকে মিজানুর রহমান সবুজের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমানুল্লাহ ওয়ালস। বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বিশ্বজুড়ে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলা বাংলাদেশ এক্সপোতেও সবার দৃষ্টি যেন সহজলভ্য, আরামদায়ক ও মানসম্মত এই পোশাকের দিকেই। মেলায় অংশ নেয়া বেশিরভাগ পোশাকের স্টলেই তাই নেপালি মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এমন সাড়া পেয়ে আনন্দিত ব্যবসায়ীরা। তাদের আশা, অচিরেই নেপালের বাজারে শক্ত অবস্থান করে নেবেন তারা। বাংলাদেশে যদি আরো কেউ যদি আসে, ওয়েলকাম দেম অল। খুব ভালো বিজনেস চলছে এখানে। বাংলাদেশের পণ্য অনেক কিছু এখানে চলে কম্পারেটিভলি খুব ভালো প্রাইসের মধ্যে। বেশ কিছু পার্টির সাথে কথা হয়েছে, বায়ারের সাথে, যারা বাল্কে কাজ করতে চায়। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে দেশের জন্য এটা কিছু করতে পারবো ইনশাল্লাহ। 2017 সাল আমাদের জন্য আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালোই হবে। এখানে যেটা মেন প্রতিবন্ধকতা ভিসা প্রবলেম। নর্মালি আমরা যে বিজনেসটা এখানে দেখব, দেন তারপরে ইনভেস্টমেন্ট করব, সেই প্রসেসটা নেই এখানে। ট্যুরিস্ট ভিসা এখানে বিজনেস করা যায় না। সরকার এবং নেপাল সরকার বাইলেটারাল এগ্রিমেন্ট করে আসা যাওয়ার ক্ষেত্রে, টাকা আনা যাওয়ার ক্ষেত্রে সুবিধা করে দেয়, তাহলে আমি মনে করি আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ নেপালের মধ্যে সর্ববৃহৎ গার্মেন্টস রপ্তানিকারক হতে কোনো অসুবিধা হবে। 5 দিন ব্যাপী এই মেলার আয়োজক নেপালে বাংলাদেশ দূতাবাস, আর ব্যবস্থাপনায় ইভেন্ট ম্যানেজমেন্ট ইউটার্ন। বাংলাদেশ এক্সপো আয়োজনে ব্যবস্থাপনায় সম্পৃক্ত থাকতে পেরে ইউটার্ন একজন হিসেবে আমি গর্বিত এবং আনন্দিত। গত 2 বছরে নেয় এবার তৃতীয়বার বাংলাদেশ দূতাবাস এই আয়োজনটা করলো। গত 3 বছরে কিন্তু আমাদের এক্সপোর্ট টু নেপাল প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। প্রথমবার যারা এসেছিলেন তখন আমাদের নেপালে আমাদের এক্সপোর্ট ছিল $13 মিলিয়ন মতো। এবার মাশাআল্লাহ আমাদের এক্সপোর্ট প্রায় $30 মিলিয়ন মতো হয়ে গিয়েছে অলরেডি। বাংলাদেশি পণ্যের বেশ চাহিদা রয়েছে নেপালের বাজারে, তবে এসব পণ্য বাজারজাতকরণে রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা। এসব বাধা দূর করার আহ্বান ব্যবসায়ীদের। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, কাঠমান্ডু, নেপাল। পূবালী ব্যাংক লিমিটেডের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের প্রথম সম্মেলন 2017 অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম চৌধুরী। উন্নত সেবার মাধ্যমে আমদানি রপ্তানি সম্প্রসারণে শাখা প্রধানদের প্রতি আহ্বান জানান তিনি। 2017 সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করারও পরামর্শ দেন আব্দুল হালিম চৌধুরী। সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও আক্তার হামিদ খান উপস্থিত ছিলেন। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরছি জানিয়ে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের শপথকাল, আজ্ঞাবহ সরকার তৈরি না করতে বিদায়ী ভাষণে ওবামার উপদেশ। কাল শুরু ক্রাইস্টচার্চ টেস্ট, মুশফিকের জায়গায় অভিষেক নুরুল হাসানের, ইমরুলের বদলে একাদশে সৌম্য। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
আজ্ঞাবহ ও জবাবদিহিতার সুযোগ নেই এমন সরকার ব্যবস্থা তৈরি করলে প্রেসিডেন্ট হিসেবে ভুল করবেন ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী সংবাদ সম্মেলনে এমন উপদেশ বাণী রেখে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার বাংলাদেশ সময় রাত 11টায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে তার প্রশাসনের সাথে এশিয়া, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে বারাক ওবামার শেষ সংবাদ সম্মেলন এটি। এতে ঘুরে ফিরে এসেছে ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া, রুশ মার্কিন সম্পর্ক, মার্কিন সেনা চেলসি ম্যানিং এর সাজা মওকুফ সহ নানা ইস্যু। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের কারণে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে মধ্যপ্রাচ্য সংকট নিরসনের সম্ভাবনা দ্রুত ফুরিয়ে আসছে। আর এই কারণেই গেল মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপন বন্ধে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্পের শাসনামলে এশিয়া অঞ্চলের প্রতিরক্ষা ও বাণিজ্য হুমকির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাইওয়ান ইস্যুতে এরই মধ্যে চীনের সাথে সম্পর্ক খারাপ হওয়ায় উত্তর কোরিয়া এ অঞ্চলে আরও মাথাচাড়া দিতে পারে বলে ধারণা তাদের। বাতিল হতে পারে ওয়াশিংটনের সঙ্গে জাপান ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা চুক্তিও। এছাড়া ওবামার ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি চুক্তির ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন বিশ্লেষকরা। এশিয়ার সবচেয়ে ভয়াবহ সমস্যা উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের গবেষণা। তাই প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো এশিয়ার মিত্র দেশগুলোকে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে তড়িৎ পদক্ষেপ এবং উত্তর কোরিয়াকে মোকাবেলায় চীনের সাথে সমঝোতার চেষ্টা করতে হবে। তবে বিশ্লেষকদের কারো কারো মতে ট্রাম্পের শাসনামলে রাশিয়া ও ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ভালো হবে। তবে এতে হুমকির মুখে পড়বে ফিলিস্তিন ইসরায়েল শান্তি চুক্তি। রাশিয়ার উপর থেকে ওবামা প্রশাসনের নিষেধাজ্ঞা বাতিল হলে তা বিশ্বজুড়ে রুশ আধিপত্য বিস্তারের দুয়ার খুলে দেবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সাথে বাণিজ্য চুক্তিতে আগ্রহী। ইরানের উপর থেকে বাণিজ্য সহ সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষপাতী তিনি। এটা হলে ইরানের উপর যুক্তরাষ্ট্রের আধিপত্য কমে আসবে। স্থানীয় সময় শুক্রবার সকালে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে হোয়াইট হাউস ছাড়বেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস সৃষ্টিকারী বারাক ওবামা। সেই বাড়িতেই ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নতুন যাত্রা শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প। শাকিলা সুলতানা, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব উজালা পেঞ্চ সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রামপালে সুন্দরবনের ক্ষতি হবে না, জলবায়ু পরিবর্তন মোকাবেলার মূল দায়িত্ব উন্নত বিশ্বেরই, বিশ্ব অর্থনৈতিক ফোরামে বলেছেন প্রধানমন্ত্রী। জন্মবার্ষিকীতে জিয়ার মাজারে খালেদা জিয়ার শ্রদ্ধা, রাষ্ট্রপতি নিরপেক্ষ সার্চ কমিটি না করলে জনগণ মানবে না বললেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির পর আর কারোর সাথে সংলাপের দরকার নেই, নারায়ণগঞ্জে বললেন ওবায়দুল কাদের। বেশি অর্থবিত্ত পদ পদবিতে রাজনীতির ক্ষতি, স্বাধীনতা বিরোধীরা উন্নয়ন ব্যাহত করতে ছড়াচ্ছে সাম্প্রদায়িকতা, সতর্ক রাষ্ট্রপতির। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলালিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।